আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহাদুর হোসেন ভুইয়া, প্রফেসর ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ ঢাকা, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের যে কোর্সটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সে কোর্সটির নাম হচ্ছে পপুলেশন জিওগ্রাফি বা জনসংখ্যা ভূগোল। পপুলেশন জিওগ্রাফি বা জনসংখ্যা ভূগোলের ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস আমি নিয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে পপুলেশনের থিওরি, অর্থাৎ অপটিমাম পপুলেশন থিওরি, জনসংখ্যার কাম্য জনসংখ্যা তত্ত্ব, অপটিমাম পপুলেশন থিওরি। তো অপটিমাম পপুলেশন থিওরি বা কাম্য জনসংখ্যা তত্ত্ব এটি বর্তমান সময়ের একটি আলোচিত তত্ত্ব, যা ম্যালথুসিয়ান তত্ত্বের পরিপূরক হিসাবে বিবেচিত হয়। মৌলিকভাবে এই তত্ত্বটি অর্থনৈতিক তত্ত্ব, যা কোনো একটি দেশের বা কোনো একটি ভৌগোলিক এককের জনসংখ্যা এবং সম্পদের মধ্যে সম্পর্ক নিয়ে পর্যালোচনা করে। এই পর্যালোচনার প্রেক্ষিতে একটি দেশের বা ভৌগোলিক এককের যে পরিমাণ জনসংখ্যা থাকলে সর্বোচ্চ উৎপাদন বা সর্বোচ্চ রিটার্ন বা সর্বোচ্চ প্রতিদান পাওয়া সম্ভব, সেইটাকে সাধারণত নির্দেশ করে। কাম্য জনসংখ্যা তত্ত্বের পর্যালোচনায় বলা যায় যে সর্বপ্রথম 1883 সালে প্রফেসর হেনরি সিজুইক তার দ্য প্রিন্সিপল অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে কাম্য জনসংখ্যার ধারণা বহিঃপ্রকাশ ঘটান। এই পর্যায়ে ওই সময়ে এই কাম্য জনসংখ্যার এই কথাবার্তা বেশ জোরে সোরে আলোচিত হওয়ার প্রেক্ষিতে প্রফেসর এডউইন ক্যানন 1914 সালে প্রকাশিত, যেটি 1924 সালে তার 8ম সংস্করণ প্রকাশিত হয়, তার গ্রন্থটির নাম ছিল ওয়েলথ। সেই গ্রন্থে জনসংখ্যার এই বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেন। প্রফেসর ক্যাননের এই আলোচনার সূত্র ধরে অর্থনীতিবিদ প্রফেসর ডাল্টন, প্রফেসর কার্ল সাউন্ডার্স এবং রবিন্স প্রমুখ অর্থনীতিবিদগণ এই তত্ত্বটির আলোচনার প্রেক্ষিতে এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বিশেষ করে 1922 সালে কার্ল সাউন্ডার্স কর্তৃক প্রকাশিত দ্য পপুলেশন প্রবলেম স্টাডি ইন হিউম্যান ইভলিউশন গ্রন্থে জনসংখ্যার বিভিন্ন বিষয়ের পর্যালোচনার প্রেক্ষিতে এই কাম্য জনসংখ্যা বিষয়টি সামনে চলে আসে এবং প্রফেসর কার্ল সাউন্ডার্সই এই তত্ত্বের পর্যালোচনায় সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, ফলে তত্ত্বটি বেশি জনপ্রিয়তা লাভ করে। এজন্য অনেকে এই কাম্য জনসংখ্যার তত্ত্বটিকে প্রফেসর কার্ল সাউন্ডার্সের কাম্য জনসংখ্যা তত্ত্ব নামে অভিহিত করে থাকেন। তাহলে কাম্য জনসংখ্যার এই তত্ত্বটির এই পূর্বালোচনায় দেখা যাচ্ছে যে কার্ল সাউন্ডার্স কাম্য জনসংখ্যা শব্দটি সর্বপ্রথম তার আলোচনায় প্রাধান্য পায়।
মূলত কাম্য জনসংখ্যা বলতে বোঝায় কোনো একটি দেশের বা কোনো একটি ভৌগোলিক এককে যে পরিমাণ জনগণ আছে সেই জনগণের সর্বোচ্চ আয় স্তরের জনসংখ্যাকে বলা হয় কাম্য জনসংখ্যা। অর্থাৎ বিষয়টাকে যদি আমি আরো ক্লিয়ার করতে চাই তাহলে আমি বলতে পারি যে কাম্য জনসংখ্যা হলো কোনো একটা দেশের ওই পরিমাণ জনসংখ্যা যে পরিমাণ জনসংখ্যা থাকলে জনগণের সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জিত হয়। তাহলে যে জনসংখ্যার দ্বারা একটি দেশের বা একটি ভৌগোলিক এককের সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জিত হয় সেই জনসংখ্যাটি হচ্ছে কাম্য জনসংখ্যা। যদিও কাম্য জনসংখ্যার সর্বোচ্চ আয়ের স্তরটি নির্দিষ্ট হতে পারে না, বরং এটি উৎপাদন ব্যবস্থা পরিবর্তনের ফলে এটা ক্রমাগত পরিবর্তিত হতে পারে। কাম্য জনসংখ্যা সম্পর্কে বিভিন্ন জনসংখ্যা ভূগোলবিদ যে সমস্ত মতামত ব্যক্ত করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রফেসর ডাল্টন। প্রফেসর ডাল্টন কাম্য জনসংখ্যার সংজ্ঞা প্রসঙ্গ বলেন, অ্যাকর্ডিং টু প্রফেসর ডাল্টন, optimum population is that which gives the maximum income per head. Optimum population is that which gives the maximum income per head. অর্থাৎ কাম্য জনসংখ্যা বলতে কোন দেশের বা কোন ভৌগোলিক এককের ওই পরিমাণ জনসংখ্যাকে বোঝায় যার দ্বারা মাথাপিছু আয় সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে বা উপনীত হয়। যার মাধ্যমে এই কাম্য জনসংখ্যা তত্ত্বটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে সেই প্রখ্যাত জনসংখ্যা ভূগোলবিদ কার্ল সাউন্ডার্স তিনি বলেন, according to Carl Saunders, the optimum population that which produces maximum economic welfare. আমি আবার বলছি, the optimum population that which produces maximum economic welfare, অর্থাৎ যে জনসংখ্যা স্তরে সর্বোচ্চ অর্থনৈতিক কল্যাণ পাওয়া যায় জনসংখ্যার সেই স্তরকে বা সেই পরিমাণ জনসংখ্যাকে বলা হয় কাম্য জনসংখ্যা। আরেকজন অর্থনীতিবিদ প্রফেসর রবিন্স তার মতে, the population which just makes the maximum returns possible is the optimum population or the best possible population. অর্থাৎ কোন একটি দেশের যে জনসংখ্যার দ্বারা সম্ভাব্য সর্বোচ্চ রিটার্ন বা প্রতিদান পাওয়া যায় সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে। তাহলে এগুলি গেল কাম্য জনসংখ্যার সংজ্ঞা। প্রফেসর কার্ল সাউন্ডার্স এবং প্রফেসর ডাল্টন বা প্রফেসর রবিন্স তারা তাদের এই পর্যালোচনার ক্ষেত্রে কার্ল সাউন্ডার্সের মাধ্যমে যখন এই তথ্যটি প্রতিষ্ঠিত পায় তখন তারা কতগুলো পূর্বানুমান বা পূর্বশর্ত ধরে নেন। সেই পূর্বানুমান বা পূর্বশর্তগুলি ছিল যে জনসংখ্যা বৃদ্ধির সময় মোট 1 নম্বর ছিল জনসংখ্যা বৃদ্ধির সময়, তারপরে হলো মোট জনসংখ্যা এবং কর্মক্ষম জনসংখ্যার অনুপাত স্থির থাকবে। তার আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে কর্মক্ষম জনসংখ্যার মাথাপিছু ঘন্টা প্রতি উৎপাদন এটাও স্থির থাকবে। নির্দিষ্ট সময়ে কোনো দেশে প্রাকৃতিক সম্পদ, কারিগরি জ্ঞান এবং মূলধনের পরিমাণ অপরিবর্তনীয় থাকবে। এবং আরেকটি পূর্ব শর্ত তাদের ছিল যে উন্নত জ্ঞান, সংস্কৃতি ও জীবনযাত্রা বিদ্যমান থাকবে। তাহলে মোটামুটি 3টা বা 4টা অনুমিত পূর্ব শর্ত তাদের ছিল। তার মধ্যে হচ্ছে প্রধানটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সময় মোট জনসংখ্যা এবং কর্মক্ষম জনসংখ্যার অনুপাত ঠিক থাকবে।
আর কর্মক্ষম জনসংখ্যার মাথাপিছু উৎপাদন এটি ঘন্টা প্রতি স্থির থাকবে। নির্দিষ্ট সময়ে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ, তারপরে হলো কারিগরি জ্ঞান বা কৌশল বা প্রযুক্তি এবং মূলধনের পরিমাণ অপরিবর্তনীয় থাকবে, উন্নত জ্ঞান প্রযুক্তি ও জীবনযাত্রা বিদ্যমান থাকবে। এই ছিল ওই তত্ত্বের পূর্ব শর্ত। এবার আসি কাম্য জনসংখ্যা তত্ত্বটির বিশ্লেষণ। এই উল্লিখিত শর্ত, যে শর্তগুলি আমি পূর্বে উল্লেখ করেছি, এই শর্তগুলির সাপেক্ষে কাম্য জনসংখ্যা হচ্ছে একটি দেশের বা একটি ভৌগোলিক এককের বা একটা রাষ্ট্রের আদর্শ অবস্থা, যেখানে জনগণের মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। জনসংখ্যার আকার, সাধারণত জনসংখ্যার আকার যদি কম বা বেশি হয়, তাহলে জনগণের মাথাপিছু আয়ও হ্রাস পায়। একটি দেশের প্রাকৃতিক সম্পদ, তারপরে হচ্ছে উৎপাদন কৌশল এবং পুঞ্জীভূত মূলধনের সাপেক্ষে নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যার মাথাপিছু আয় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হতে পারে। সাধারণত যে সমস্ত দেশে মোট সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ কম থাকে, অর্থাৎ আন্ডার পপুলেটেড কান্ট্রিগুলো, অর্থাৎ যে পরিমাণ জনসংখ্যা ওই দেশের সমস্ত সম্পদ আহরণ করতে সক্ষম হয় না, এরকম আন্ডার পপুলেটেড কান্ট্রিগুলো যদি জনসংখ্যার বৃদ্ধিকে অনুসরণ করে বা জনসংখ্যার বৃদ্ধি ক্রমাগত হতে থাকে, তাহলে ওই সমস্ত দেশে মাথাপিছু আয় বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, সেই লেভেলটা হচ্ছে কাম্য জনসংখ্যা স্তর পর্যন্ত। বিপরীত পক্ষে বেশি জনসংখ্যার দেশ, অর্থাৎ ওভার পপুলেটেড দেশ, জনসংখ্যা বৃদ্ধি পেলে সাধারণত মাথাপিছু আয় হ্রাস পায়। সেক্ষেত্রে মাথাপিছু আয় সর্বোচ্চ পর্যায়ে নিতে হলে জনসংখ্যা হ্রাস করার প্রয়োজন হয়। এই চিত্রে, বোর্ডে দেখো একটি চিত্র ড্র করা আছে। এই চিত্রে কাম্য জনসংখ্যা ধারণাটি ব্যাখ্যা করা যেতে পারে। চিত্রের অনুভূমিক অক্ষ বরাবর জনসংখ্যা, দেখো চিত্রের এই অনুভূমিক অক্ষ বরাবর জনসংখ্যা এবং উল্লম্ব অক্ষ বরাবর মাথাপিছু আয় দেখানো হয়েছে। এই চিত্রে আরো লক্ষ্য করলে দেখা যায় যে প্রথম দিকে, অর্থাৎ এই যে লাল রেখাটি টানা আছে, এই লাল রেখাটির আগের দিকে বা প্রথম দিকে, এখান থেকে প্রথম দিকে সাধারণত জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে, এটি হলো জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাথাপিছু আয় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এম বিন্দু পর্যন্ত। তাহলে চিত্রে এই ওবি জনসংখ্যা, এই পরিমাণ জনসংখ্যা মাথাপিছু আয় বিএ, এই মাথাপিছু আয় হচ্ছে বিএ, মাথাপিছু আয় বিএ, ওবি জনসংখ্যার মাথাপিছু আয় বিএ, যা সর্বোচ্চ মাথাপিছু আয় স্তর এই এনএম এটি অপেক্ষা কম, অর্থাৎ এই বিএ সর্বোচ্চ মাথাপিছু স্তর এনএম অপেক্ষা কম। এখানে ও এন পরিমাণ জনসংখ্যা, কাম্য জনসংখ্যা স্তর। কেননা ও এন পরিমাণ জনসংখ্যা হলে জনসংখ্যার বা জনগণের মাথাপিছু আয় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়। সুতরাং এখানে ও এম এন রেখা বা এম এন বিন্দু বা এনএম বিন্দুতে জনসংখ্যার মাথাপিছু আয় সর্বোচ্চ। জনসংখ্যা যদি এভাবে ক্রমাগত বাড়তে থাকে এবং এটি যদি ডি পর্যন্ত যায়, তাহলে দেখা যায় যে মাথাপিছু আয় কমতে থাকে এবং যখন এটি সি বিন্দুতে যায়, অর্থাৎ ডিসি ইজ ইকুয়াল টু
এই ডিসি ও এন থেকে ও ডি পর্যন্ত যদি ও এন থেকে যদি জনসংখ্যা ডি পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে উৎপাদনের হ্রাস বৃদ্ধি বিধি প্রযোজ্য হয়। ফলে মাথাপিছু উৎপাদনের পরিমাণ কমে গিয়ে এটি ডিসি এর সমান হয়। অর্থাৎ প্রথম পর্যায়ে মাথাপিছু আয় ছিল বিএ, যেটি এনএম অপেক্ষা কম। আবার জনসংখ্যা বাইরে যখন এন পর্যন্ত আসে তখন মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, সেটা হলো এমএন। কিন্তু জনসংখ্যা বাড়তে বাড়তে যখন এন থেকে ডি পর্যন্ত যায় তখন মাথাপিছু আয় হয় ডিসির সমান। সেক্ষেত্রেও মাথাপিছু আয় কমে যায়। এক্ষেত্রে এনডি হচ্ছে বেশি জনসংখ্যা ও এন হচ্ছে কাম্য জনসংখ্যা। যদিও এই ব্যাপারটা হচ্ছে কাম্য জনসংখ্যার স্থিতাবস্থা। সাধারণত মাথাপিছু উৎপাদন বৃদ্ধি পেলে কাম্য জনসংখ্যা স্তর ঊর্ধ্বমুখী পরিবর্তন হতে পারে যদি উৎপাদন বৃদ্ধি পায়। তো আজকের দিনে কাম্য জনসংখ্যা স্তর যে বিন্দুতে আছে, আগামী দিনে সে কারণে এটি নাও থাকতে পারে। এটি ডিপেন্ড করে সম্পদের মজুদ, উৎপাদন হ্রাস বৃদ্ধির উপরে। অধ্যাপক ডাল্টন কাম্য জনসংখ্যার সূত্রটিকে আবার নিম্নরূপে ব্যাখ্যা করেন। অধ্যাপক ডাল্টনের মতে কাম্য জনসংখ্যা ধারণাটি স্থির নয়, যেটি এই তত্ত্বে দেখানো হয়েছে যে একটি স্থিতাবস্থা বিরাজ করে। কিন্তু ডাল্টন বলেন কাম্য জনসংখ্যা ধারণাটি স্থির নয়, সময় ও অবস্থানের পরিবর্তনের সাথে সাথে কাম্য জনসংখ্যা পুনর্নির্ধারিত হয়। ডাল্টন নির্দিষ্ট সময়ে প্রকৃত ও কাম্য জনসংখ্যার মধ্যে সমন্বয়হীন বা অসামঞ্জস্যতা বা ম্যাল অ্যাডজাস্টমেন্ট এটি প্রমাণ করেন একটি সূত্রের সাহায্যে। তিনি একটি সূত্রের অবতারণা করেন। সূত্রটা ছিল m is equal to a বিয়োগ ও ডিভাইডেড বাই ও। এখানে হলো ম্যাল অ্যাডজাস্টমেন্ট m, সমন্বয়হীন জনসংখ্যা বা কাম্য জনসংখ্যার কম বা বেশি। m হচ্ছে কাম্য জনসংখ্যার কম বা বেশি, a হচ্ছে অ্যাকচুয়াল জনসংখ্যা বা প্রকৃত জনসংখ্যা, আর ও হচ্ছে কাম্য জনসংখ্যা, অপটিমাম পপুলেশন। অ্যাকচুয়াল পপুলেশন, অপটিমাম পপুলেশন, আর ভাগ হবে অপটিমাম পপুলেশন। আচ্ছা, তাহলে এম হচ্ছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট বা কাম্য জনসংখ্যার কম বা বেশি, এ হচ্ছে অ্যাকচুয়াল জনসংখ্যা, প্রকৃত জনসংখ্যা, ও হচ্ছে অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা। এই সূত্রের ফলে যদি এম এর মান ধনাত্মক হয় তাহলে দেশটিতে অধিক জনসংখ্যা রয়েছে। যদি এম এর মান ঋণাত্মক হয় তাহলে কম জনসংখ্যা। যদি এম এর মান 0 হয় তাহলে দেশটিতে কাম্য জনসংখ্যা হিসাবে বিরাজ করবে। এই ছিল হলো অধ্যাপক ডাল্টনের কাম্য জনসংখ্যার সূত্র। কাম্য জনসংখ্যাটি ম্যালথাস তত্ত্বের পরবর্তী পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব হিসাবে বিবেচিত হলেও ম্যালথাস তত্ত্বের ন্যায় এটি বেশ কিছু সমালোচনার সম্মুখীন হয়। যেমন কাম্য জনসংখ্যা তত্ত্বে আসলে কাম্য জনসংখ্যাটা নির্ণয় করাটাই অসুবিধার সৃষ্টি করে। কারণ প্রত্যেকটি দেশ বা রাষ্ট্র উৎপাদন, তারপরে মূলধন, মজুদ কৌশল, উৎপাদন বিধি ইত্যাদির উপর বৃদ্ধি করে তার মাথাপিছু আয় ক্রমাগত পরিবর্তিত হয়। সেই হিসাবে কাম্য জনসংখ্যা নির্ণয় করাটা খুবই কঠিন ব্যাপার। অনুরূপভাবে আরেকটি সমালোচনার সম্মুখীন হয় তত্ত্বটি, সেটি হচ্ছে মাথাপিছু আয় পরিমাপ। মাথাপিছু আয় এটি জনসংখ্যার একটি চলক, যা সহজে পরিমাপ করা যায় না। আবার যে সমস্ত মাধ্যম এই মাথাপিছু আয় পরিমাপ করে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য প্রায়ই অপর্যাপ্ত, যা কাম্য জনসংখ্যাকে সন্দেহজনকভাবে প্রতীয়মান করে। কাম্য জনসংখ্যার চলমান বিন্দু অর্থাৎ অনুমিত শর্ত প্রয়োগ করে কাম্য জনসংখ্যাকে স্থিতাবস্থা দেখানো হয়েছে।
আসলে বাস্তবিক অর্থেই অনুমিত যে শর্তগুলি ধরা হয়েছে সেগুলি সবসময় স্ট্যাটিক বা স্থির অবস্থায় থাকে না। সুতরাং কাম্য জনসংখ্যা ব্যাপারটিও সাধারণত পরিবর্তন হতে বাধ্য থাকে। তত্ত্বে এই কাম্য জনসংখ্যা তত্ত্বে মৌলিকত্বের অভাব রয়েছে। তত্ত্বটিতে জনসংখ্যার সাথে মাথাপিছু আয়ের তুলনা করা হয়েছে, কিন্তু জনসংখ্যার হ্রাস বৃদ্ধির হার উল্লেখ না থাকায় এটি জনসংখ্যা তত্ত্ব হিসাবে গণ্য করা যায় না। কেউ কেউ তত্ত্বটিকে বলেছেন অব্যবহারিক এবং অবৈজ্ঞানিক। কাম্য জনসংখ্যা পর্যালোচনায় প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর হিক্স একে অব্যবহারিক এবং অবৈজ্ঞানিক হিসাবে আখ্যায়িত করেছেন। এ সমস্ত সমালোচনা সত্ত্বেও কাম্য জনসংখ্যা তত্ত্বটি সমসাময়িক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব হিসাবে বিবেচিত হয়েছে এবং বিভিন্ন দেশে এটি বিশ্লেষণ করে কিভাবে জনসংখ্যার মাথাপিছু আয় বৃদ্ধি করা যায় বা একটি দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ পর্যায়ে না পৌঁছার যে কারণ, এগুলি উদ্ঘাটনে বিশেষভাবে সহায়তা করে থাকে। তো এই ছিল আজকে আমার কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোচনা। তোমাদের সাথে আমি পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় উপস্থিত হব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।